এক হাতে কোনো দিন তালি বাজে না, তাই ম্যান্ডি সম্পর্ক ধরে রাখতে পারে না এই কথাটা যেমন সত্যি, তেমন ম্যান্ডির সঙ্গে যারা সম্পর্ক তৈরি করেছিল তারাও সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, এটাও বাস্তব। এবার কথাটা হচ্ছে কেন সম্পর্ক রাখতে পারে না, কারণ এগুলো রেডিমেড সম্পর্ক, যেগুলো শুধুমাত্র কন্টেন্টের জন্য তৈরি হয়। তাহলে যেই সম্পর্ক শুধুমাত্র বিজনেসিক পারপাস তৈরি হয়, বিজনেসের জন্য হয়, কন্টেন্টের জন্য হয়, শো অফের জন্য হয়, সেই সম্পর্কগুলো কি আদৌ সম্পর্ক? সম্পর্ক নয় তো। কিছু সম্পর্ক আমরা জন্ম থেকেই পেয়ে আসি, যেমন আমার বাড়ির আশেপাশের যে সম্পর্ক, কিছু পাড়া প্রতিবেশী, কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই সম্পর্কগুলো আমাদের থাকে। কীরকম বন্ধু বান্ধব? যেগুলো আমরা চলার পথে পাই, মানে কেউ হচ্ছে পাড়াতুতো, কেউ হচ্ছে পড়াশোনার জন্য, কেউ কালিগ, এই জন্য সেই সব সম্পর্কগুলো আলাদা। কিন্তু এইখানে এই যে কাজ করতে গিয়ে যে সম্পর্কগুলো ম্যান্ডি পেয়েছে, যেমন যেসব ব্লগারদের নাম করলো, সেই সম্পর্কগুলো কিন্তু ওর কাছে ওইভাবে সম্পর্ক নয়। এগুলো কাজ করতে করতে কালিগের সম্পর্ক হয়েছে, তাই তাদের মধ্যে সখ্যতা হয়েছে, বন্ধুত্বপূর্ণ হয়েছে, তাদের সঙ্গে মাঝে মধ্যে হায়ালো হলো কি হলো না কোনো ম্যাটার নয়। তো সেই সম্পর্কগুলো তো ঠিকবেই। কিন্তু এই যে ম্যান্ডির সঙ্গে যে তার বুনু দিদি দের সম্পর্ক, সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর কোনো ব্লগার হোক, তাদের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিল মাখো মাখো, এবং সেই যে আদিক্ষেতাগুলো আমাদের সামনে কন্টেন্ট হিসেবে প্রেজেন্ট হয়েছিল, সেই কটা সম্পর্ক একটাও আজকের ডেটে ম্যান্ডির কাছে নেই। কেন? কারণ এই সম্পর্কগুলো প্রতিটাই রেডিমেড, আর প্রতিটাই শুধুমাত্র স্বার্থের, শো অফের এবং কন্টেন্টের কারণে তৈরি হয়েছিল। তাই সেই সম্পর্কগুলো আজকে ডেটে নেই, কারণ সেই কন্টেন্টও নেই, সেই স্বার্থও নেই, সেই রেডিমেড সম্পর্কও ফুস। ঠিক আছে, তো আমি এখানে যে সম্পর্কগুলোর কথা বলছি সেগুলো যেটা ম্যান্ডির সাথে, যেটা বোতলের সাথে, ম্যান্ডির সাথে বোতলে আর ম্যান্ডির সাথে মারুর, এবং ম্যান্ডির সাথে তার দিদিদের যে সম্পর্ক, যেসব ভিউয়ার্সরা ওই ফেস ভ্যালু তৈরি করতে এসেছিল যে আমি ব্লগারের দিদি, আমি ব্লগারের খুব ক্লোজ, তো সেই সম্পর্কগুলো তো থাকবেই না। কারণ সেই সম্পর্কগুলোর পিছনেই হিডেন ইন্টারেস্টটাই ছিল স্বার্থ এবং শো অফ কন্টেন্ট, তো সেগুলো থাকে। তো কিছু বলার নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। বহু লোকজন এটা বলছে, কিছুটা সময় মেয়ের বক্তব্য শুনে গেলাম আর কিছুটা সময় মানে মায়ের বক্তব্য শুনে গেলাম। একটা ভিডিওর মধ্যে যে কন্টেন্ট সেটা বেশি নেই, শুধু বক্তব্যই শুনে গেলাম। হ্যাঁ, ম্যান্ডির ভিডিওর মধ্যে কাজের থেকে বক্তব্যই বেশি থাকে, তবে তো সেইগুলো কন্ট্রোভার্সিয়াল হবে। ও তো কন্ট্রোভার্সিয়াল জিনিস দিয়েই কন্টেন্ট করে, তো সেখানে যদি শুধু কাজ দেখায় হবে না। আর আমি এটা দেখেছি লক্ষ্য করে, যারা খুব খাটাখাটি করে সুন্দর করে কাজ দেখায়, হ্যাঁ, তাদের ভিডিওতে সেই লেভেলের ভিউজ নেই। কারণ এই কথা বললে সেই কথা থেকে কন্ট্রোভার্সি হবে, তার জন্য সেগুলোর রেঞ্জই আলাদা, আর অন্য কিছুর সেই অর্থে নেই। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা জিনিস দেখেছো, জনি খুব কায়দা করে এরকম দরজাটা খুলে ভিতরে ঢুকে গেল। কারণ কি বলতো, জনি একা থাকতে পছন্দ করে না। এই যে জনিকে ওরা বেঁধে রেখে দিত একটা জায়গায়, এটা জনির জন্য খুবই টেরিফিক, যন্ত্রণাদায়ক। কারণ ওরা ফ্রি মোশনের জন্য ঘোরে, ওরা সবসময় চায় আমরা আমাদের বাড়ির লোকজনের সঙ্গে ফ্যামিলি মেম্বাররা যেরকম থাকে সেরকম ক্লোজলি থাকবো, ওরা যেখানে থাকবে আমি সেখানে থাকবো। একাকিত্ব ওদের জন্য খুবই খারাপ। হ্যাঁ, বহু পোষ্যকে আমি শুনেছি এই জন্য মানে আর কি এরা করেছে, মানে রিকভারি করেছে, করে তাদেরকে আবার অন্য অ্যাডপশনে পাঠিয়েছে। তার কারণ এই যন্ত্রণা দিত। পোষ্যদের বেঁধে রাখলে, পোষ্যদের আটকে রাখলে, পোষ্যদের চেন দিয়ে বেঁধে রাখলে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়, এবং তারা সেটা পছন্দ করে না। পোষ্যরা নিজেদেরকে ওই বাড়ির ফ্যামিলি মেম্বার ভাবতে চায়, আর তার জন্য যেখানে ফ্যামিলির লোকজন থাকে সেখানেই ওরা থাকতে চায়। বিশেষ করে বাচ্চারা যেখানে থাকে ওরা সেখানে থাকতে চায়। তা আজকের ডেটে আমি দেখছি যে অবাধ বিচরণ জনির ওদের বাড়িতে, আর সেটা দেখে আমি অ্যাটলিস্ট খুব প্লিজড হচ্ছি। কারণ আর যাই হোক, বাচ্চাটা একটু শরীর খারাপ আছে, কিন্তু ঘুরছে বেড়াচ্ছে, থাকছে, এখানে ওখানে যাচ্ছে, এটাই তোরা চায়। এখন যখন ওকে হাগিস পরানোই থাকে, তাহলে তো ওই পটি হিসু করার ব্যাপারটা যেখানে সেখানে ওর নেই, কারণ ওর একটা প্রবলেম আছে। তাহলে ওকে অবাধ বিচরণের জন্য ছেড়ে দেওয়াটাই ভালো, তাই না? কারণ ওটাই তো ও চায়, আর ওই জন্যই ও দরজা খুলে টুকুস করে ঢুকে গেছে। আগের দিন দেখেছো, ম্যান্ডি বলছিল ছাদে যাচ্ছে, এই ঘরে ওই ঘরে, সেই জায়গায় ঘুরছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা তো ফ্রি,
ওই জন্য ওরকম থাকতে চায়, আর ওটা রাখলেই ওদের মানসিক যন্ত্রণাটা কমবে এবং ওরা আরেকটু ভালো থাকবে। শরীরের সঙ্গে না মন কানেক্টেড, মন যদি তোমার ভালো থাকে তাহলে তোমার শরীর অটোমেটিক্যালি ভালো থাকবে। তো সেক্ষেত্রে ওর যখন শরীর খারাপ তার পিছনে অনেকটা মানসিক ব্যাপারও রয়েছে। আর ওই জায়গা থেকে কিন্তু জনি ভালো ছিল না, কারণ ওকে ওইভাবে আটকে রাখতো যেটা ও পছন্দ করতো না। ঠিক আছে, যাদের পোষ্যকে এইভাবে আটকে রাখে না তারাই ভীষণ এগ্রেসিভ হয়ে যায়, আমি এটা দেখেছি। তো যাই হোক, জনির ব্যাপারটা দেখে ভালো লাগলো, আর জনিকে ওই যে আদর করছে, জয়ী আদর করছে, এটা দেখেও আমার খুব ভালো লেগেছে। এটাই তো চায় পোষ্যরা, আমরা ওর কাছে থাকবো। ওরা একটা কথা বলছে যে এখন আর সেরকম বাইরে যাওয়া হচ্ছে না, কারণ জনিকে আমরা একা রেখে যেতে চাই না। এক্স্যাক্টলি, এই পোষ্যরা একা থাকতেও চায় না। ঠিক আছে, ওদের একা রেখে যাওয়া খুব প্রয়োজন না হলে ওদের যদি একা রেখে যাও ওরা কষ্ট পায়। ঠিক আছে, তো যাই হোক, এখন ওরা ওই জন্য কখনো না কখনো কাউকে না কাউকে রেখে তারপরে যাচ্ছে। তো আজকের ওরা ঘোরার প্ল্যান করেছিল যে মা মেয়ে দুজনে বাবার গাড়িতে করে ঘুরবে, কারণ মেয়ের আজের পড়া নেই, আর মেয়েও চায় যে একটুখানি যেদিনকে পড়া থাকে না সেদিন একটু ঘুরতে বেড়াতে যাবো। আর স্বাভাবিক এখন একটা 4 চাকা হয়েছে, একটু বাবার সঙ্গে ঘুরতে যাবো, কারণ মা বাবার সঙ্গে যায়, এটা একটু ইচ্ছা হয়। তো যাই হোক, সেই জন্য ওরা দুজনে একসাথে যাবে বলেছিল, কিন্তু সেটা হয়নি। করা হয়েছে কি যে আগে ওর মেয়েকে পাঠিয়েছে বাবার সঙ্গে ঘুরতে, পরে আর কি মা আর বাবা একসাথে ঘুরতে যাবে। তাই ও যে মানে প্রোগ্রামটা করেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, যে ওর মাকে রেখে জনির কাছে ওরা ঘুরতে যাবে, কিন্তু সেটা হয়নি। ওর আগে ওর মেয়ে ঘুরে তারপরে ওর মাকে নিয়ে ওর মেয়েকে নিয়ে ওর বাড়িতে এসেছে, তারপরে ও আর ওর হাজব্যান্ড ঘুরতে গেছে, আর তখন মায়ের কাছে ওই পোষ্যটা আর জয়ী দুজনে ছিল, এরকম একটা ব্যাপার হয়েছে। আচ্ছা, এইবার একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে যে তুমি তুলতুলে ব্যাপারটা চাইছো, তাই তো, কমফোর্টে, তার জন্য ইউটিউবের ভিডিও সার্চ করো। ঠিক আছে, আর হচ্ছে অ্যামাজন আর ফ্লিপকার্টে প্রচুর ওরকম আছে, এবার দেখে শুনে বুঝে সুঝে নিতে হবে। যেমন গুড় তেমন মিষ্টি, এটাও যেমন সত্যি তেমন জিনিসটাও দেখতে হবে, সেখানে রিভিউগুলো পড়তে হবে। একটা জিনিস কিনতে গেলে হটকারি ডিসিশন নিলে হয় না। তো তুমি যদি এরকম কমফোর্টার খোঁজো, তো সেক্ষেত্রে তোমাকে মানে রিভিউগুলো দেখতে হবে, যেখানে যে জিনিসগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো, সেই রিভিউতে 4 পয়েন্টের উপরে যে জিনিসগুলো রয়েছে এবং সেখানে রিভিউতে কি কমেন্ট আসছে সেগুলোর উপরে নির্ভর করে একটা জিনিস কিনতে পারা যায়। আরও একটা সবথেকে সহজ পদ্ধতি, যেহেতু তোমার ননদ একটা কমফোর্টার ইউজ করে যেটা তুলতুলে, তাহলে সে যেখান থেকে কিনেছে সেটা জানতে পারো। যদি অনলাইনে কেনে তাহলে লিঙ্কটা দিতে পারে, আর যদি এমনি অফলাইনে কেনে কোথা থেকে কিনেছে সেটা বলতে পারে, তাহলে তো একদমই সেম ওরকম তুলতুলে জিনিস পেয়ে যাবে। এটা একদম কনফিডেন্ট থাকতে পারো, কারণ ও তো বলেছে ওর ব্যাপারটা তুলতুলে এবং সেটা 1200 টাকা দাম নিয়েছে, তাহলে ও কোথা থেকে কিনেছে সেটা যদি তুমি কিনতে পারো তাহলেই হয়ে যায় প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো জানতাম মিশোতে সেরকম ভালো কোয়ালিটির জিনিসটা পাওয়া যাবে না, এবং সস্তার মাল একটু বস্তা হবেই, ওটা যেরকম সেরকম আর কি নয়। হ্যাঁ, এবার মোটা একটু চাদরের থেকে মোটা, সেটা হিসেবে ঠিক আছে, কিন্তু সেই যেটা কমফোর্টার মানেই কি ওই সফট তুলতুলে ব্যাপারটা, সেটা ওতে পাওয়া যাবে না, এটা স্বাভাবিক, আর ওটা তো দেখলেও বোঝা যাচ্ছে, সেটা আমি জানতাম। ঠিক আছে, এইবার কথা হচ্ছে, তুমি যে বলেছিলে গল্পটা যে আমি পুরনো দিনের লোক, পুরনোপন্থী, তার জন্য আমি জানি না, তার জন্য ওইগুলোকে নিয়ে এখন কমফোর্টার বেরিয়েছে, এগুলো আমার জানা নেই। তাহলে তোমার যেখানে বাড়িতে তোমার ননদ কমফোর্টার ইউজ করছে, কোনোদিন তার সঙ্গে তুমি আলোচনা করোই নি। ঠিক আছে, তাহলে তুমি এই যে পুরনোপন্থী প্রাচীনপন্থী এই যেগুলো বলছে, এগুলো বোকা বোকা কথা। কারণ দেখো, তোমারই বাড়িতে তোমারই ননদ, যার সঙ্গে তোমার দুবেলা কথা হচ্ছে, ভালোই সখ্যতা আছে, সে কিনছে, সেই ইউজ করছে, তার সঙ্গে তোমার কোনোদিনই কথা হয়নি, যার জন্য বলোনি, তাহলে জানো না সেটার দোষ। এরকম বলো না যে আমি প্রাচীনপন্থী তার জন্য, তুমি চেষ্টাই করোনি জানার। ঠিক আছে, কখনো কখনো না কথাবার্তার প্রসঙ্গটা সেই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবে জানার ইচ্ছে থাকলে। ঠিক আছে, তো ওটা গেল। এইবার কথাটা হচ্ছে যে তুমি নিরামিষ খাওয়ার জন্য পনির করলে, যে মাঝে মধ্যে নিরামিষ খেতে ভালো লাগে, একদম ঠিক কথা, মাঝে মধ্যে নিরামিষ খেতে ভালো লাগলে, সব সময় মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে নিরামিষ খেতে ভালো লাগে। এবার তুমি বললে তোমার শ্বশুরবাড়ির সবাই শনিবারটা পালে, এবং শুধু শ্বশুরবাড়ির লোক শনিবার পালে না, অনেক নিয়ম পালে, তুমি কিন্তু যারা হাটকে, তুমি কোনো নিয়মের ধার কাছ দিয়ে যাও না, তুমি বাপের বাড়িতে দেখেছো নিয়ম পালে না। আমি জানি না তোমার মা কোনো নিয়ম অনুশাসন পালন করতো কি না, তবে হ্যাঁ, তুমি এটা বলেছো রাত্রিবেলা তোমার মা জামা কাপড় বাইরেই মেলে রাখতো, হ্যাঁ না তা না, এগুলো তুমি মায়ের থেকে পেয়েছো। আমাদের আতুর ঘর তো মা, তো মা যেরকম শেখাবে সেরকমই হবে। তো এই নিয়ম অনুশাসনগুলো ফ্যামিলি থেকে ম্যাটার করে, কিন্তু তুমি তো খুব অল্প বয়সেই বিয়ে হয়ে এসেছো,
সেটা আমি যতদূর জানি। তারপরেও কিন্তু তুমি শ্বশুরবাড়ির জিনিস কায়দা কানুন অ্যাডপ্ট করতে পারোনি, তুমি ওই বাপের বাড়ির কায়দা কানুনটাই বেশি অ্যাডপ্ট করে রেখেছো। ঠিক আছে, যে ওরা যেরকম সেরকম। তোমার শ্বশুরবাড়ির যদি কোনো নিয়ম অনুশাসন থাকে তাহলে সেইগুলোই তোমাকে অ্যাডপ্ট করতে হতো, কিন্তু তুমি সেগুলো করোনি এবং বলছো আমার শ্বশুরবাড়ির সবাই নিয়ম পালে কিন্তু আমি পালি না। না, আমি কোনো নিয়মের ধার কাছে তোমাকে যেতে বলছি এরকম নয়, কারণ নিয়ম সব মানুষেরই বানানো। তো তার জন্য তোমার যেটা মন চাইবে সেটাই করা উচিত। কিন্তু এই একদিনের জন্য হঠাৎ করে যদি বলো শনিবার নিয়মটা পালন করতে ভালো লাগে না, বোকা বোকা লাগে, কারণ তুমি আলটিমেটলি নিয়মটা পালন করতে পারলে না। তো তুমি সেটা জানতে, কারণ তুমি ভয়েস ওভারে দেওয়ার সময় বললে কথাটা, যে কারণ তুমি ডিমের টোস্ট খেয়ে ফেলেছো। ঠিক আছে, দেখো সবটাই ব্যাপারটা হচ্ছে সিস্টেম। তুমি তো কোনোদিন সিস্টেমের মধ্যে চলোই নি নিয়মের, তাহলে তুমি কি করে মানবে? ওই পনিরের তরকারি করছো তার জন্য তুমি বলে দিলে যে শনিবার নিরামিষ করলে ভালো লাগে, কিন্তু তুমি তো জানো না যে শনিবারটা তুমি লং টার্ম করতে পারবে কি না। আর আমি অন্তত নিরামিষ আমিষের কোনো ব্যাপার ভাবি না যে নিরামিষ খেলেই খুব পুণ্য, আমিষ খেলেই পুণ্য নয়, এরকম নয়। কেউ কেউ আছে একদমই ননভেজ খায় না, তাদের ব্যাপারটা আলাদা, তারা সেটা মন থেকে মানে যে এই জন্য খাবো না। আবার কিছু কিছু লোক আছে ননভেজ ছাড়া চলতেই পারে না, আমাদের ফ্যামিলিতে যেমনি ননভেজ ছাড়া চলতে পারে না, কিন্তু সেক্ষেত্রে আমরা টুইসডে করে মঙ্গলবার করে নিরামিষ খাই। কিন্তু সেটা আমার বাড়ির লোকেরা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে, মানে আমার ছেলে বড় ওরা কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে, ওরা কিন্তু বাইরেও খেতে চায় না। ঠিক আছে, খুব প্রয়োজন পড়লে হয়তো খেয়ে ফেলে কোনো নিমন্ত্রণ পেলে, কিন্তু বাইরেও ওরা খেতে চায় না। নিয়ম মানে সেটা নিয়মই করে। তো যাই হোক, কিন্তু এই নিয়ম মানতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার বলবো রান্নার ভ্যারাইটি। এটা আমার ম্যান্ডিকে বলার এই জন্যে, কারণ ম্যান্ডির হচ্ছে একটু এক ঢেলে টাইপের রান্না করে, পাল্টায় না, ভ্যারাইটি অফ রান্নাও করতে চায় না বা করে না, বা ইচ্ছে করে না, এরকম দেখছি। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পনির নিয়ে। সেটা হচ্ছে পনিরগুলোকেও বড় বড় করে কেটে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে আর আদা বাটা দিয়ে ঝাল ঝাল লাল লাল তরকারি করলো। ঠিক আছে, হয়তো ওর ফ্যামিলির লোকজন সেটা খেতে ভালোবাসে, ঝাল ঝাল লাল লাল তরকারি, তার জন্য করে। কিন্তু পনিরের বিশাল ভালো ভালো রেসিপি আছে, মানে যেগুলোর ইয়ত্তা নেই। ইউটিউব খুললে তো একসে বারকার এক পাওয়া যাবে একদমই। কিন্তু আমি এটা আমার মনে হয় যে পনিরের রান্নাতে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যদি পনিরের রান্না বাটার দিয়ে ভাজা যায়, বাটার দিয়ে পনিরগুলো ভাজা যায়, তাহলে অসাধারণ টেস্ট হয়। ঠিক আছে, আচ্ছা, এবং সেটা কিন্তু সব সময় ওই সানফ্লাওয়ার তেলে ভাজলে, মানে সানফ্লাওয়ার তেল আর বাটার, তার মধ্যে পনিরগুলো, আর সেটা ভেজে গরম জল, ঠিক আছে, গরম জল আর তার মধ্যে নুন দিয়ে সেখানে যদি পনিরগুলো ফেলা যায় তাহলে পনিরগুলো অসাধারণ খেতে হয় এবং খুব সুন্দর নুন ঢোকে। ঠিক আছে, নরম সফট ফ্লাফি এবং নুন ঢোকে। তাই জন্য আমার মনে হয় যে পনির বাটারে আর সাদা তেলে মিক্স করে তাতে ভাজতে হবে এবং গরম জল করে তার মধ্যে নুন ফেলে তার মধ্যে পনিরগুলোকে ভাজার পর তুলে ফেলে দিতে হবে, তাহলে জিনিসটা খেতে একদম ভালো হয়। প্রথম ওই যে বলছিল না যে বেশি ভাজলে এরকম স্পঞ্জি টাইপের হয়ে যায়, তো এটা হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে কাঁচা পনির, যে কোনো স্পাইসি মানে গ্রেভি করে তার মধ্যে যদি কাঁচা পনির দিয়ে ফোটানো হয় অদ্ভুত সুন্দর খেতে লাগে। সবসময় যে ভাজা পনির খেতে ভালো লাগে এমন নয়। ঠিক আছে, আর সর্ষের তেলে পনির ভেজে রান্না আমি জানি না, হলুদ দিয়ে রান্না আমি সত্যি খুব কম দেখেছি। তা মাটার পনির আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো লাগে। আর একটা পনির আমার খুব ভালো লাগে, সব থেকে সহজ রান্না, সেটা হচ্ছে শাহি পনির। ঠিক আছে, আর আমি একটা খুব কম সহজে রান্না করি, মানে খুব কম সময়ে রান্না করি, সেটা হচ্ছে চালমগজ, কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নিই। ঠিক আছে, পেস্ট করে নিই। এবার হচ্ছে সাদা তেল আর বাটার দিয়ে একটুখানি গরম করে তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেভিটা দিয়ে দিই, একটু হচ্ছে তোমার টমেটো দিয়ে গ্রেভিটা দিয়ে গ্রেভিটা যখন ফুটে আসে তখন আমার হচ্ছে ওই পনিরটা, কাঁচা পনিরগুলো দিয়ে এবার যেই মানে জিনিসটা একটু ফুটে টুটে আসলো, জিনিসটা হয়ে গেল, উপর থেকে হালকা করে একটু গরম মশলা, একটু বাটার আর একটু ওই তোমার কাসুরি মেথি এই দিয়ে দিলাম। ঠিক আছে, অদ্ভুত সুন্দর খেতে লাগে ভাত দিয়ে, রুটি দিয়ে, সবেতে। ঠিক আছে, এর জন্য খাটুনিও কম, আর যে প্রচুর সময় ধরে রান্না করতে হয় এমনও নয়। খেয়ে দেখবে অদ্ভুত খেতে লাগে, অদ্ভুত খেতে লাগে। এগুলো হচ্ছে সব সহজে খুব তাড়াতাড়ি রান্না হওয়ার ব্যাপার। আচ্ছা, এইবার কথা হচ্ছে মানে ওদের বাড়িতে দেখি পনির ছানার তরকারি এগুলো খুব বেশি হয়, কিন্তু ওই মানে একই ঢোল একই কাশি।
কেন আমি জানি না, ভ্যারাইটি অফ রান্না করতে হয়, করাটা মানে টেস্ট পাল্টাতে হয় মাঝে মধ্যে, একই টেস্টে সবসময় চললে হয়। তো যাই হোক, এবার সেটা আমি দেখলাম। আর ও পনিরগুলো বিভৎস বড় বড় করে কেটেছে। বড় বড় করে যত কাটবে তত স্বাদ কম হবে, একটু ছোট ছোট পনির কাটলে বেশি সুন্দর খেতে হয়, তাহলে সব কিছু ঢোকে, যেহেতু পনিরটায় মানে নুন ঝাল ঢোকার ব্যাপারটা থাকে, তার জন্য আমার মনে হয় পনিরগুলো একটু ছোট ছোট করে কাটলে বেশি ভালো টেস্টটা হয়। তো এটা দেখলাম পনিরের তরকারিতে। আচ্ছা, এইবার যেটা হলো, পনিরটা কিন্তু বেশ অনেক পরিমাণে নিয়েছে, আমার তো মনে হলো 500-1 কিলো হবেই আর কি, মানে জানি না কতটা, কিন্তু 500 তো হবে, 1 কিলোও হতে পারে। তো সেই অত টাকার পনির যদি একটু সুন্দর সুন্দর প্রিপারেশন করে তবেই তো ভালো লাগে। আর বাটারে আর ঘিতে পনিরের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় সব সময়, ঠিক আছে। আচ্ছা, এবার এটা গেল। এইবার চলে আসি যে ডিমের টোস্ট করে ফেলেছে সন্ধেবেলা, ওর মেয়ে কি খাবে তার জন্য ডিমের টোস্ট করে ফেলেছে। আর বাড়িতে ওর কাছে তোমার চিজ কেনা নেই, নাহলে ও বাড়িতে ও চিজ স্যান্ডউইচ বানিয়ে দিত। তো কেনা নেই কেন, যখন মল থেকে শপিং করা হয় এগুলো কিনে আনতে হবে, চিজ, তারপরে মেয়োনিজ, হ্যাঁ, তারপরে আরও পাস্তা পিৎজার যে সস টাইপের পাওয়া যায় সেইগুলো, ঠিক আছে, অনেক কিছু জিনিস পাওয়া যায় যে বাচ্চাদের চটপাটা ওরকম করে বাড়িতে দেওয়া যায়, তাহলে সেটা কন্টেন্টও হয়ে যায়, আর বাচ্চা খেতেও ভালোবাসে, আর বাইরে থেকে কিনতেও হয় না, ওগুলো খুব মেড ইজি ব্যাপার। মানে পাউরুটির উপর পিৎজা করা যায়, তারপরে পাউরুটির মধ্যে মেয়োনিজ দিয়ে চিজ স্যান্ডউইচ করা যায়, এগুলো খুব সুন্দর সুন্দর খাবার, পয়সাও অত মানে বাইরে থেকে কিনতে অত টাকা লাগে না, আর ওই যে বললাম কন্টেন্ট হয়ে যায়, খুব ভালো হয়। আচ্ছা, এবার হচ্ছে বলছে যে আমি ওই স্লাইস পাউরুটিতে মানে আর কি টোস্ট খেতে ভালোবাসি না, আমারও একদম জঘন্য লাগে স্লাইস পাউরুটির মধ্যে টোস্ট, আমার একদম ভালো লাগে না। ও সেটা করলো এবং বিকাল বিকাল করে রাখলো, আর ওরা আসবে কত পরে, ঘুরে ঘাড়ে আসবে, তারপর ঠান্ডা ঠান্ডা ওগুলো খাবে, এইটা খুব বাজে হ্যাবিট। ডিম টোস্ট ফোস্ট সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খেতে হয়, নাহলে কি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ডিমের অমলেটের ওরকম টোস্টটা, কারণ ও তো করলো যখন তখন দেখালো বিকাল বিকাল, ঠিক আছে। আর মেয়েটা গেছে ওর বাবার সঙ্গে ঘুরতে, সেখান থেকে ঘুরে এসে টোস্টটা খাবে, তো সে তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আর ও তো মাইক্রোওভেন ইউজ করে না যে পরে গরম করে দেবে, এরকম করে না। তো এটা আমার মনে হয় যে ও আসবে তখনই করে দিয়ে বেরিয়ে যায়, তাহলেই হয়, ঠিক আছে। ওই ডিম টোস্ট করতে কতক্ষণ সময় লাগে। আচ্ছা, এবার কথা হচ্ছে স্লাইস যে পাউরুটিগুলো, ওগুলোতে ওই ডিম টোস্টের থেকে ফ্রেঞ্চ ফ্রাই করলে মানে ফ্রেঞ্চ টোস্ট করলে বেশি ভালো হয়। সেটা হচ্ছে ডিম ফাটিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে, কোনো কিছু আর দিতে হবে না, জাস্ট ওই পাউরুটিগুলো গুলে ভেজে নিলে এপিট এপিট করলেই সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয়, উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দিলে কেউ সস দিয়ে খায়, দারুণ খেতে লাগে। বেশি স্লাইস পাউরুটি ওই 3 কোনা করে কেটে ওই ফ্রেঞ্চ টোস্টটাই বেশি ভালো লাগে। আর যে কোয়াটার যে রুটি, ওগুলোতে ডিমের টোস্ট ভালো লাগে। আর ডিমের টোস্টে পেঁয়াজ কাঁচা লঙ্কা একদমই চলে না, আমার তো একদমই ভালো লাগে না। মানে এমনি ডিমের অমলেটে ভালো লাগে, কিন্তু ওই যদি তুমি কোয়াটার পাউরুটির মধ্যে আবার ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে টোস্ট করো, আমার ভালো লাগে না। ওর মধ্যে ওই শুধু ডিম দিয়ে করো, আর তারপরে ওর উপরেও তোমার সস যারা খায় দিল, বা একটু তোমার ওই দিয়ে দিল, গোলমরিচ দিয়ে দিল, অদ্ভুত খেতে লাগে, ঠিক আছে। তো যাই হোক, শনিবার পালন ওর হয়ে গেছে, সেটা দেখে বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখলে যে বললো যে কিছু সবজি অর্ডার দিয়েছি, হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি কী কী সবজি, কিন্তু কোনো মানে কত লাগবে বলিনি। তো কত লাগবে না বললে হয়, কতখানি লাগবে সেই অনুযায়ী তোরা বাজার দেবে, যার যা মনে হবে সেই দিয়ে দেবে, তাহলে তারা হোয়াটসঅ্যাপে জেনে নেবে যে কত কী পরিমাণ লাগবে, কারণ সব কিছু তো আর মানে হিউজই দিয়ে দিলে হবে না। তো যাই হোক, এটা বলে দেওয়া উচিত যে আমার কোনটা কত গ্রাম লাগবে মোটামুটি। আর তারপরে বললো মাছ মাংসও নেই, সেগুলো অর্ডার দিয়ে দিয়েছি, সেগুলো এসে যাবে কালকে সকালবেলা। হ্যাঁ, যে এখানে অর্ডার দেওয়ার যখন ব্যবস্থা আছে তাহলে কোনো ব্যাপারই না, সবই দিয়ে যাবে, অর্ডার দিয়ে দেবে আর চলে আসবে। এখন তো সবাই এই অর্ডারের ব্যাপারটাই করে, অনেকের বাড়িতে ব্লিঙ্কিট ফির মানে হয়, সেগুলো করে, আবার অনেকে অন্য জিনিসই করে। আমি যেমনি অ্যামাজনে দিই আর কি, অ্যামাজন ফ্রেশ এগুলোতে দিই। তা সব দিই না, মাছ মাংসটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাজার থেকেই কিনি, মাছ মাংস কোনো দিনই হচ্ছে অর্ডার দিয়ে সেরকম আমি নিয়ে আসি না। হ্যাঁ, কিছু মাছওয়ালার নাম্বার আছে, যদি কোনো ভালো মাছের জন্য হয় তখন সেক্ষেত্রে ফোন করি, নাহলে বাড়িতে মাছ আসে, বাজারে মাছ আনতে যাই। তোমার হচ্ছে মাছ আমি ওরকমভাবে অনলাইনে আনি না, ঠিক আছে, একটু ফ্রেশ দেখে আনতে গেলে একটু ভালোই লাগে। তো যাই হোক, আর মাংস তো একদমই নয়, কাটবে দেখবো তারপরে নিয়ে আসবো, ও আগে থাকতে কাটা জিনিস নিই না, একদমই না, একদমই নিই না।
তো যাই হোক, সেইগুলো হচ্ছে তোমার বললো যেগুলো আসবে কাল সকাল সকাল, তাই জন্য রান্না বসিয়ে দেবো, কারণ 12টার সময় কাজের বউটা আসে আর আমি একটু বেলায় করে উঠি, তাই তার মধ্যে রান্না তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, তাহলে ও বাসনটা একেবারে রান্নার বাসনটা মেজে দিয়ে যাবে। হ্যাঁ, রান্নার বাসনটাই তো বেশি পড়ে, আর সেই জন্য সকালবেলা যদি 12টার সময় কাজে আসে তার মধ্যে যদি রান্নাটা সেরে নেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়। সব আমি করে নিলাম, একেবারে মুছে টুছে বেরিয়ে গেল, তারপরে ফ্রেশ হয়ে গেল, কিন্তু সকালবেলা উঠে রান্না করাটা ভালো। তো সেক্ষেত্রে মা সব কী সব কাঁকরোল ফাঁকরোল কেটে দিয়ে গেছে যাতে কালকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেওয়া যায়। আচ্ছা, ভালো কথা। এইবার হচ্ছে ডালিয়াও করে যাবে, কারণ এসে আর সময় পাবে না। ডালিয়া করতে কতক্ষণ লাগে, এই যে আগে আগে রান্না করে দিলে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, আমার তো একদম জঘন্য লাগে এইসব ডালিয়া ঠালিয়া, এইসব স্যুপ ফুপ, এগুলো জিনিসগুলো খুব মানে এতে করা যায়, মানে কি বলবো, একটু সঙ্গে সঙ্গে করে দিলে খেতে ভালো লাগে, আগে আগে করে দিলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। যাই হোক, ওটা ওর ব্যাপার, ও কি বোঝে না বোঝে, ও শুধু মানে দায় সারা কাজ করতে ভালোবাসে, এটা আমি বুঝি, মানে যত তাড়াতাড়ি জিনিসটা করে ঝেড়ে ফেলে দেবো তত ভালো। আচ্ছা, এটা গেল। এরপরও বলছে যে ও তো ঘুরতে গেল, দেখেছো, বাইরে আর কি ঘুরতে গেল, আর মেয়ে তখন বাড়িতে আছে, তো মেয়েকে কখন টোস্ট টোস্ট দিল দেখলাম না। তারপরেই যেটা চলে এলো সেটা হচ্ছে মেয়ে কিছু ক্লিপ তুলেছে আর সেগুলো দিয়েছে, সে নাকি 1 ঘন্টার ক্লিপস তুলে এসেছে। আরে ভাই, ও ব্লগিং ওর মায়ের করা দেখতে দেখতে ওর ওটা মানে নেশার মতো হয়ে গেছে, ও ব্লগিং করতে ভালোবাসে, ও ক্যামেরায় এসে ওর মানে সব কিছু করতে ভালোবাসে, আর এই জিনিসটা ওর হ্যাবিটে দিয়ে গেলে কিন্তু খুব খারাপ। হ্যাঁ, একটুখানি ও ক্যামেরাবন্দি করেছে, সেটা নিয়ে এসে দিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু ওকে ক্যামেরা হাতে দেওয়া কিন্তু খুব ট্রিমেন্ডাস ব্যাপার এই মুহূর্তে, কারণ ওর ওটা নেশা, আর ওটা যদি ও ঢুকে যায়, ইনভলভ হয়ে যায় ওই ব্যাপারে, আর সবাই যদি ওয়াও ওয়াও করে, তাহলে পড়াশোনাটা কিন্তু গোল্লায় চলে যাবে। তাই ওকে ক্যামেরা দেওয়াটার ব্যাপারে সন্তর্পণে থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ব্লগিং করার একটা সময় আছে, সেই সময় ও করলো, ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। এখন দেখি প্রচুর প্রচুর ছোট ছোট বাচ্চারা দেখবে একদম ক্যামেরার সামনে, আমি একটা গান করব, আমি একটা নাচ করব, এই তোমাদের ভালো লাগলে লাইক করবে, এগুলো তো পুরো একদম সেই মানে পাপেটের মতো বলছে, মা বাবা যা শেখাচ্ছে, এগুলো কিন্তু খারাপ জিনিস, জানো তো। মানে এখন থেকে এত বেশি ক্যামেরায় আসা, এত কিছু করা, এখন বাচ্চা ছোট করছে, আমাদের দেখতে ভালো লাগছে, কিন্তু এটা ভবিষ্যৎটা খুব একটা ভালো জিনিস নয়। পড়াশোনা শেখো, তারপরে করো, পড়াশোনাটা তো দরকার, ও পড়াশোনার দিকে ইন্টারেস্টই হবে না, তাই না? আর জয়কে দেখে বোঝা যায় ও উড বি ব্লগার হতে খুব ইন্টারেস্টেড, ঠিক আছে, ওর মায়ের থেকে এই ব্যাপারটা ওর মধ্যে রয়েছে এবং ও হতে মানে ইন্টারেস্টেড, তার জন্য ওর চোখের মুখের ঘোরানো, আকৃতি বুকৃতি করা ভীষণ বেশি এক্সপ্রেসিভ, ঠিক আছে। তা ক্যামেরার জন্য তো এক্সপ্রেসিভ হওয়াটা ভালো, কিন্তু এই মুহূর্তে কি ওর ক্যামেরা করা উচিত? পড়াশোনাটা গোল্লায় চলে যাবে, যেটুকুনি হওয়ার ছিল সেটুকুনি হবে না। আর যাই হোক, সেটা গেল। এইবার যেটা নিয়ে ওর বক্তব্য সেটাই আমি এখান বলতে এসেছি, সেটা হচ্ছে রিলেশান, যেগুলো ও টিকিয়ে রাখতে পারেনি, সেটা বলছে 100 ভাগ তোমরা ঠিক, 100 ভাগ তোমরা ভুল, বলে ও কতগুলো রিলেশনের কথা বললো, এদের সাথে ওদের সাথে। আরে ভাই, ওগুলো তো রেডিমেড নয়, ওগুলো তো এমনি রিলেশান। পাড়াতুতো রিলেশানকে আমরা রেডিমেড করি, পাড়ায় থাকি তার জন্য পাড়াতুতো রিলেশান, সে শ্বশুরবাড়ি হোক, বাপের বাড়ি পাড়ায় হোক, সে মাসিমা কাকিমা দিদিমা জেঠিমা যে রিলেশানই হোক। আর বন্ধু, যেটা বন্ধু মানে কলেজের স্কুলে, সেইগুলোও তো আমাদের রিলেশানগুলো তৈরি করা রিলেশান নয়, আমরা স্কুলে পড়ি, সেই ক্ষেত্রে সহপাঠী হেনা তানা সেইভাবে রিলেশান হচ্ছে। আচ্ছা, তারপরে যেগুলো জন্ম থেকে প্রদত্ত সেগুলো তো কোনো ব্যাপারই নয়, কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া থেকে যে রিলেশান, যেগুলো ব্লগারদের সঙ্গে রিলেশান, সেগুলো আমরা জানি একটা ব্লগার আর একটা ব্লগারের সঙ্গে কন্টেন্ট করবার জন্য এই রিলেশানগুলো হয়েছিল। তো সেই ব্লগারগুলোকে যখন দেখায় ও দেখায়, তো দুজনদের মধ্যেই সেই ব্যাপারটা, যে কোনো ব্লগার আর যে কোনো আর একটা ব্লগারের মধ্যে, তো সেই জিনিসটা তো অত মাখামাখি নয়, যখন আসে তখন, আবার যখন যায় তখন, তো সেই রিলেশনে প্রবলেম হবে না তো। কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে সোল সিস্টার, এগুলো নিয়ে কম তুমি নাটক করেছো, নাটক মঞ্চস্থ কম করেছো, তুমি একা করোনি, কিন্তু কম করেছো, কম তো করনি। আর এগুলো তো তোমার লোক দেখানো ছিল, শো অফ ছিল, মেকানিক্যাল ছিল, এটা তো পরিষ্কার। তাই সেই রিলেশনগুলো ডেকে নি। এখন বলছো নৈবচ নৈবচ, তুমি যে আধিক্যতা যে লেভেলে দেখিয়েছিলে, তুমি যে আধিক্যতা যে নাটক মঞ্চস্থ করেছিলে, ভিডিও কলিং করা, ফটো তোমার ইয়ের মধ্যে কিসে অ্যালবামে রাখা, তারপরে তোমার মেয়ের জন্মদিনে ফার্স্ট প্রায়োরিটি কাউকে দেয়া, তারপরে সারাক্ষণ গল্প করছি দিদিদের আধা দেখিয়ে সেগুলো দেখাচ্ছি, মানে কম করেছো। তুমি এটা বুঝতে পারো নি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার সঙ্গে কী স্বার্থে মিশেছে,
হচ্ছে? আর তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কী স্বার্থে মিশেছো সেটাও কি আমাদেরকে বোঝাতে হবে? আমরা যথেষ্ট ভালো বুঝি। তো যেই যে জিনিসগুলো তোমরা শুধু অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বলানোর জন্য, অন্য জিনিসদের নাটক দেখানোর জন্য করেছো, যেগুলো শো অফ, সেই রিলেশনের কী ভ্যালু? কী ভ্যালু? আমরা দেখো সোশ্যাল মিডিয়ার সম্পর্ক ওইভাবে টেকে না যেখানে স্বার্থ ব্যাপার আছে। তোমার ভিউয়ার্সদের সম্পর্ক কিন্তু খারাপ হবে না, তোমার প্রচুর ভিউয়ার্স আছে, তাদের সঙ্গে তোমার সম্পর্ক খারাপ কারণ তারা কমেন্টের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কিছু তোমার ভিউয়ার্স আছে যারা তোমার একদম ক্লোজ হওয়ার চেষ্টা, দিদি বুইন হয়ে তোমার ক্লোজ হওয়ার চেষ্টা, তুমি তাদের নাম করবে, তারা সব জায়গায় গিয়ে তোমার নাম ভাঙিয়ে খাবে। তার মানেটা কি? তোমার ওই ব্লগার হওয়ার ব্যাপারটা, যে ভ্যালুটা, সেটা তারা ইউটিলাইজ করবে, এটাই তাদের ব্যাপার। তারা সেটা দিয়ে পয়সা ইনকাম করবে না। কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গিয়ে মানে তার পরিচয়টা এটা হবে, আমি বড় ব্লগার ম্যান্ডির দিদি, এটাই তার পরিচয়, এবং সে সেটা করতে ভালোবাসে, এবং সেটা হচ্ছে সে কন্ট্রোভার্সি জোনের মধ্যেই করে। তার মানে বুঝতে পারছো? তার মানে বোঝো, সে তার নিজের ওইভাবে ফেসটা তৈরি করবার চেষ্টা করেছিল। সেটা স্বার্থের রিলেশন, সেটা কি করে টিকবে? আর যে কাস্টমারটা যে তোমার থেকে এত মালফাল নিয়েছিল, যে তোমার মায়ের সঙ্গে সম্পর্ক ছিল, পরে তোমার সঙ্গে সম্পর্ক হচ্ছে, তারও তো ওই ব্যাপারটা ছিল, তোমাকে পছন্দ করে তোমার কাছাকাছি তোমার সান্নিধ্য লাভ করবে, তোমার ক্লোজ হবে, তাই জন্য তো তোমার থেকে ইনভেস্ট করে জিনিসপত্র নিয়েছে, তোমার মায়ের সঙ্গে সম্পর্ক করেছে, তোমার সঙ্গে সম্পর্ক করেছে, পরে দুজনের সঙ্গে কথা চালাচালি করেছে, দুজনের সঙ্গেই মানে তোমার মা আর তোমার মধ্যে মধ্যখানে ঢুকে এর কথা একবার এর কথা একবার এগুলো করেছে। তো তাদের কি করে ভাবছো সেই সম্পর্কগুলো টিকবে? আর রইল বাকি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের কোনো সম্পর্ক হয় না স্বার্থ ছাড়া। এটা বললেই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা বিনা স্বার্থে অনেকের সঙ্গে মিশে, একটাও সত্যি কথা না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ব্লগারদের সঙ্গে মেশে এবং সেটা ভিডিওর মধ্যে বলে, ভিডিওর মধ্যে না বলে আলাদা জিনিস, ভিডিওর মধ্যে বলে, তাহলে পরিষ্কার তারা ব্লগারদের সান্নিধ্য পেতে চায় শুধুমাত্র ভিউজ আর রেভিনিউ গেন করবার জন্য। আর যদি কোনো ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সম্পর্ক করে, যেটা তুমি করো আর কি, সেটারও কারণ হচ্ছে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথায় কিছু জিনিস ইনজেক্ট করে দিয়ে কন্ট্রোভার্সিটাকে তুঙ্গে তোলবার চেষ্টা করো, নিজেকে ফ্লোটিং কন্ট্রোভার্সির মধ্যে রাখবার জন্য। তো সেই সম্পর্কটাকে তোমারও স্বার্থ ছিল, আর যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার সাথে মিশেছিল তাদেরও স্বার্থ ছিল। বিনা স্বার্থে তোমাকে এখানে কেউ ভালোবাসেনি। ইভেন তোমার মায়ের সঙ্গে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিশেছিল তারাও তোমার ব্যাপারটার জন্য তার সঙ্গে মিশেছিল, এবং প্রত্যেকটা রিলেশন স্বার্থের, তোমার তরফ থেকেও স্বার্থের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকেও স্বার্থের। তো সেই স্বার্থ সিদ্ধি হওয়া পর্যন্ত রিলেশন ভালো থাকবে, স্বার্থ যেদিনকে ডিসমিস হয়ে যাবে রিলেশন কাট অফ হয়ে যাবে কারোর না কারোর তরফ থেকে। তো এই রিলেশনগুলোর সঙ্গে তোমার পাওয়ার রিলেশনের কী করে তুলনা করো, আর কি করে বলো 100% এই 100% ঠিক 100% ভুল? 100% ভুল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের কখনো বিনা স্বার্থে কোনো রিলেশন হয় না, আমি চেঁচিয়ে এটা বলছি, ঠিক আছে? যদি তারা শুধুমাত্র রিলেশনটা করে এই জায়গা থেকে, তোমাকে কেউ ব্লগার হিসেবে চেনে না, তোমাকে জানে না, এমনি তোমার সঙ্গে আলাপচারিতা হলো, পরে জানা গেল তারা মানে এই জন্যে কাজ করে, সেটা আলাদা কথা। বাট যেখানে পুরোপুরি তোমার ওই এটাতে কাজে লাগানোর জন্য তারা রিলেশন করে, সেই রিলেশনের কি ব্যাপার থাকে পুরো স্বার্থের জন্য? তাহলে স্বার্থের রিলেশন কখনো ওই জায়গায় হবে? তাই তুমি সম্পর্ক রাখতে পারো না, জানো না, কারণ তুমি তো যখন সম্পর্ক করো তখন সেই কন্টেন্টের জন্য সেই লেভেলের মাখো 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 রিলেশন, তারপরে কন্টেন্ট ফুস, তোমার আর সেই রিলেশন থাকে না। তো তুমি কি রিলেশন মেনটেন করার জন্য ওই রিলেশনগুলো করো? আর এমনিও তোমার এই শো অফটা প্রচুর বেশি, তুমি প্রচুর শো অফ করো, মানে এই দেখাও ওই ভিউজের জন্য, তো তার জন্য এই জিনিসটা হয়। মন থেকে রিলেশন জিনিসটা আলাদা, সেটা না বোঝা যায়। আর তোমার রিলেশন তৈরি করার টেকনিক, নিনজা টেকনিক, সেটাও বোঝা যায়, আর কিসের জন্য করো সেটাও বোঝা যায়। তার জন্য তুমি এই কথাটা বলো না। এই রিলেশনগুলো তোমার সবটাই শো অফ ছিল, আর তার জন্য গেছে। তোমার তরফ থেকেও ছিল শো অফ, অন্যদের তরফ থেকেও শো অফ ছিল। ভালোবাসা, মুরগি পোষা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের মধ্যে রিলেশন অনেক তো দেখলাম, তাই এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।